দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। দুর্ঘটনার হ্রাস টানা যাচ্ছে না সড়কে, প্রতি বছরই ছাড়িয়ে যাচ্ছে মৃত্যুর রেকর্ড। এবং একযুগেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড উন্নয়ন কাজ। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। এতক্ষণ আকিজ বসের গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সড়ক দুর্ঘটনার লাগাম যেন কোনোভাবেই টানা যাচ্ছে না, প্রতি বছরই ছাড়িয়ে যাচ্ছে আগের বছরের মৃত্যু। বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন চালকের অসতর্কতা এবং সড়ক নির্মাণে ত্রুটির কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে সড়ক মহাসড়কে। রেল এবং নৌপথেও মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী গত বছর সড়ক দুর্ঘটনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮,৫৪৩ জন, আহত ১২,৬০৮ জন। এছাড়া রেল ও নৌপথে দুর্ঘটনায় আরও ৬৯৪ জনের মৃত্যু হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৭% বেশি। এর মধ্যে বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। অপরিকল্পিতভাবে এসব ছোট ছোট যানবাহন অবাধে বৃদ্ধির কারণে সড়কের দুর্ঘটনা ও প্রাণহানি ক্ষয়ক্ষতি বাড়ছে। সাভারে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে দুর্ঘটনা বেড়েছে কয়েক গুণ। বেড়েছে মৃত্যু ও আহতের সংখ্যা। দুর্ঘটনার জন্য চালকের অসতর্কতা ও বেপরোয়া গতিকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। ওভারটেকিং এর কারণে দুর্ঘটনা বেশি হয়। ব্যাটারি চালিত রিকশা এবং এই মোটর বাইক এগুলোকে কন্ট্রোল না করতে পারলে মৃত্যু হার এটা খুবই বেড়ে যাচ্ছে। দ্রুত গতিতে পদক্ষেপ না নিলে আমাদের সামনের দিকে আরো ভবিষ্যৎ খারাপ। গাজীপুরে মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা সহ বিভিন্ন অবৈধ যানবাহনের দাপট এবং মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনা। যারা ড্রাইভার আছে তাদের সঠিক প্রশিক্ষণ, তাদের যে কাউন্সিলিংয়ের অভাব এবং তারা বেপরোয়া। সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ হলো এই ইজি বাইক। এই ইজি বাইকগুলো মহাসড়কে বন্ধ করতে হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও একই অবস্থা। যত্রতত্র ইউটার্ন ও অবৈধ থ্রি হুইলারের কারণে দুর্ঘটনা হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। সড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতা সৃষ্টি জরুরি বলে মনে করছে হাইওয়ে পুলিশ। যে ৩ চাকার যে যানবাহনগুলো আছে এইগুলোর জন্য নানান সময় দুর্ঘটনার শিকার হয়। এটা তো স্বাভাবিক, বড় তো দুর্ঘটনা ঘটে। আমরা তো ফেডার দিয়ে চালাইতেছি এখন। এদিকে বগুড়ার চান্দাইকোনা থেকে রহবল পর্যন্ত ৬১ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। 4 লেনের কাজ শেষ হওয়ায় দুর্ঘটনা কমেছে বলে মনে করেন এলাকাবাসী। তবে আঞ্চলিক সড়কগুলো এখনো ঝুঁকিপূর্ণ। ডিভাইডারটা হওয়ার কারণে মানুষ এবার যাওয়া আসা করতে পারে না, তো এই জন্য দুর্ঘটনা কমে গেছে। রাস্তার সাইডে যে গাড়িগুলো রাখে, এই গাড়িগুলো রাখার কারণে মনে করেন যে একটু দুর্ঘটনা বেশি হয়। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সেনা সদস্যদের বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন অনুষ্ঠানে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আবুল কালাম আজাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন গিয়াসউদ্দিন মামুন। এ যেন যুদ্ধের প্রস্তুতি। অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, সমরাস্ত্রে সজ্জিত কমান্ডোরা, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডোরাও অংশ নেন মহড়ায়। ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের ম্যানুভার অনুশীলন। রোববার দুপুরে এই মহড়া দেখতে এলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান ৩ বাহিনীর প্রধান। পরে প্রায় আধা ঘণ্টা ব্যাপী আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন সেনা সদস্যরা। লাল সবুজের বাংলাদেশে অনুশীলন বজ্রাঘাত ২৪-২৫-এর মাধ্যমে
যুদ্ধের সক্ষমতা দেখালো চৌকস সেনা সদস্যরা। যদিও সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এমন পররাষ্ট্রনীতি আমাদের। এরপরও কেউ যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করে তাহলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না, এমন বার্তা দিচ্ছে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন শেষে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেনাবাহিনীর মূল লক্ষ্য বিজয়ী হওয়া, দেশ রক্ষা করা সব পরিস্থিতিতে। এখন বেশি গরম, এটা বলা যাবে বলার উপায় নেই। এই অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের বাস্তবসম্মত প্রশিক্ষণ নেয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, রাজবাড়ী। প্রায় এক যুগেও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তের কাজ। দফায় দফায় সময় বাড়িয়ে ৭০% কাজ শেষ হলেও তাতে প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৩ গুণ। এবার ওয়াসার খোঁড়াখুঁড়িতে আবারও 1 বছরের জন্য থমকে গেছে প্রকল্পটি। ফলে দুর্ভোগ আর ভোগান্তি থেকে রেহাই মিলছে না নগরবাসীর। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক। 2013 সালে 4 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি 4 লেনে উন্নীত করার প্রকল্প গ্রহণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। শুরুতেই ভূমি অধিগ্রহণ জটিলতা, পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, সব মিলে সড়কটি ব্যবহারকারী আর আশেপাশে বসবাসকারী মানুষের ভোগান্তির কারণ হয়ে রয়েছে প্রায় 1 যুগ ধরে। বিগত 13 বছর যাবত এই রাস্তার কাজ চলতেছে। আমরা ধুলাবালিতে শ্বাসকষ্টে ভুগতেছি, রোগ ব্যাধিতে ভুগতেছি, এর কোনো পরিবর্তন আসতেছে না, একটু পানিও তারা দেয় না। হঠাৎ করে কাজ শুরু হচ্ছিল, সোয়াইজের লাইনের কারণে কাজ আবার ঝামেলা হচ্ছে। প্রকল্পের বেহাল অবস্থার কারণ হিসেবে সমন্বয়হীনতাকে দুষছেন নাগরিক নেতারা। তারা বলছেন, বেহাল সড়কের প্রভাব পড়ছে খুলনার অর্থনীতিতেও। সিটি কর্পোরেশন, ওয়াসা এবং ওইখানকার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সংশ্লিষ্ট, তাদের সমন্বয়হীনতার কারণে এই কাজটা কোনোভাবেই আসলে শেষ হচ্ছে না। সম্প্রতি কাজের একটু গতি ফিরতেই এবার ওয়াসার খোঁড়াখুঁড়িতে আবারও বন্ধ সড়কের কাজ। মন্ত্রণালয় থেকে ওয়াসার কাজের সাথে সমন্বয়ের নির্দেশ আছে, তাই আগামী ডিসেম্বরের আগে আর সড়কের কাজ শুরু করা সম্ভব নয় বলছে কেডিএ। ওনারা যখন এই রোডের সরেল স্থাপন, তখন আমার ঠিকাদার এখানে কাজ করতে পারছেন না, রোডের কাজটা হচ্ছে না। তবে আমরা পাশাপাশি ওখানে যে ড্রেনের কাজ এবং ব্রিজের কাজগুলো আমরা এগিয়ে নিচ্ছি। প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বর 25 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত 5 দফা বাড়ানো হয়েছে প্রকল্পটির মেয়াদ, এবার বাড়ল আরও 1 দফা। প্রকল্পের শুরুতে নির্মাণ ব্যয় 98 কোটি 90 লাখ টাকা থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 259 কোটি 21 লাখ টাকা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। শীতে কাবু সারা দেশ, হাসপাতালে শিশু রোগীর ভিড়। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবার হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় দর্শক, রাজধানীর পূর্বাঞ্চলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। বাণিজ্য মেলার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজা, আজ যদিও সপ্তাহের প্রথম কার্যদিবস, তারপরও এখন বিকেলের সময় নিশ্চয়ই ভিড় কিছুটা বেড়েছে। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি টুম্পা, আপনি ঠিকই বলেছেন, সপ্তাহের প্রথম যে কার্যদিবস সেদিন কিন্তু আজকে, এবং এই দিনে সকাল সকাল আমি বাণিজ্য মেলায় যেটি দেখেছি সেখানে কিন্তু ভিড় একটুই কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিড় বেড়েছে। আমরা লক্ষ্য করেছি এই মাসের প্রথম দিন থেকেই যে মেলা শুরু হয়েছে সেখানে কিন্তু শীতের যেই প্রকোপ সেটি কিন্তু গত 2-3 দিন আগে বেশি থাকায় এই মেলাতে ভিড় কম ছিল। তবে
ছুটির দিন ছিল গত দুদিন আগেই, শুক্র এবং শনিবার, এ সময় কিন্তু বেশ ভিড় ছিল। আজকের দিনে কার্যদিবসের কারণে দর্শক কম হলেও এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের পরপরই, বিশেষ করে 2টার পরপরই আমি লক্ষ্য করেছি মেলায় কিন্তু দর্শনার্থী বাড়ছে। উৎসুক দর্শনার্থী যারা আছেন তারা কেবল দেখছেন তা নয়, তারা তার পছন্দের পণ্যটিও কিন্তু কিনছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে 1995 সাল থেকেই কিন্তু বাংলাদেশের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি চলছিল এবং দেশীয় যেসব পণ্যের প্রসার সেটি কিন্তু ছিল বাণিজ্য মেলা আয়োজনের মূল লক্ষ্য। আমরা জানি যে বাণিজ্য মেলা আয়োজক হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবি যৌথ আয়োজনেই মূলত প্রতি বছর এই মেলা করে থাকেন। এবার মেলায় কিন্তু বেশ কিছু স্টল এবং প্যাভিলিয়ন রয়েছে বাংলাদেশের, বিদেশিও কিন্তু কিছু রয়েছে। মেলায় এবার 362টি স্টল এবং প্যাভিলিয়ন রয়েছে, এর মধ্যে কিন্তু 351টি দেশীয় প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়ন, বাকি 11টি স্টল প্যাভিলিয়ন ভারত, পাকিস্তান, তুরস্ক সহ মোট 7 দেশের। ক্যাসিও নামে যেই পণ্যগুলো আপনি ব্র্যান্ড দেখেছেন, ক্যাসিও নামে যে ব্র্যান্ড, সেখানে কিন্তু রয়েছে বেশ কিছু পণ্য যেটি কিন্তু বাচ্চাদের কাছে যেমন আকর্ষণীয় তেমনি কিন্তু বড়দের কাছেও। আমরা লক্ষ্য করেছি, এর আগের খবরে আপনাকে আমি জানিয়েছিলাম যে দেশজ যে সুতোয় বোনা পণ্য বা তাঁত যে রয়েছে সেটিতেও কিন্তু আমরা বেশ কিছু বাহারি রঙের পোশাক আমরা দেখেছি। পাশাপাশি লক্ষ্য করেছি ইলেকট্রনিক যেসব পণ্য সেগুলোও কিন্তু রয়েছে। নাদিয়া এবং হাতিল ফার্নিচারের পাশাপাশি কিন্তু জেভিকো নামেও রয়েছে। আমরা এই মুহূর্তে একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো। দামের ব্যাপারে কিন্তু তিনি অভিযোগ করেছেন যে এটি কিন্তু নাগালের বাইরে রয়েছে। সব দিক মিলে কিন্তু মেলার আয়োজন ভালো দেখলেও তিনি দামের ব্যাপারটি একটু আপত্তি করেছেন। একটু বলবেন এবারের মেলায় দাম কেমন হয়েছে? এবারের মেলায় আমি বলবো যে অন্য সব বারের থেকে অনেক বেশি দাম, বিশেষ করে খাবারের দাম, যেটা ওরা বলছে বাহির থেকে ডেকে ডেকে বলছে যে ন্যায্য মূল্য, কিন্তু বাহির থেকে রীতিমতো দ্বিগুণ দাম। আর জিনিসপত্রের দামও অন এভারেজ অনেক বেশি। আর মেলা দেখতে আগের মতোই, প্রতিবারের মতো, তবে দাম অসম্ভব রকমের বেশি। আপনি দেখছিলেন টুম্পা যে সকাল থেকে আসলে পূর্বাঞ্চলের বাণিজ্য মেলার যেই পরিস্থিতি সেটি সব মিলে কিন্তু আসলে ধীরে ধীরে জমতে শুরু করেছে। জি টুম্পা, এই ছিল আমার কাছে 5ম দিনের বাণিজ্য মেলার সবশেষ পরিস্থিতির খবর। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা মুসলিহি। যাচ্ছি পরের খবরে। টঙ্গী ইজতেমা ময়দানে হত্যা মামলার আসামি সাতপন্থী নেতা শফিউল্লাহর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাকে গাজীপুর মহানগর অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুনের আদালতে তোলা হয়। এ সময় পুলিশ 7 দিন রিমান্ড চাইলে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাত 9:15টায় শরীয়তপুরের স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ শফিউল্লাহর বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় ডগরি তালুকদার বাড়ি গ্রামে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাতপন্থীদের নেতা। দেশের খবর এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রাজধানীতে রোদের দেখা মিললেও দেশের উত্তরাঞ্চলে দাপট বজায় রেখেছে শীত। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে কুয়াশা ও ধুলোয় বেড়েছে শ্বাসকষ্টজনিত রোগ। বেশ কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলোতে তাপমাত্রার পারদ 8 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত 3 দিন ধরে তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কুয়াশা কিছুটা কম থাকলেও হিম বাতাস বাড়াচ্ছে ভোগান্তি। কুয়াশা ভেদ করে লালমনিরহাটে দেখা মিলল সূর্যের। এতে জনজীবনে স্বস্তি ফিরলেও হিমেল বাতাসে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। সারা দেশে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। সবচেয়ে বেশি রোগে ভুগছে শিশু ও বয়স্করা। আবহাওয়ার অফিস বলছে, আকাশ মেঘলা, পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশাও থাকতে পারে। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। আজ দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস 2024 সালের জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ 5, বেলকুচি চৌহালি আসন থেকে নির্বাচনে অংশ নেন। তবে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সঙ্গে লড়াইয়ে তিনি পরাজিত হন। এর আগে 1996 ও 2008 সালে সিরাজগঞ্জ 5 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। গাইবান্ধা জেলা সদর হাসপাতালের উন্নয়নে মানববন্ধন করেছেন সাধারণ ছাত্র জনতা। দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এই সময় বক্তারা 250 শয্যা হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি, অবকাঠামো নিশ্চিত, রোগীদের মধ্যে মানসম্মত খাবার ও ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে 6 দফা দাবি তুলে ধরেন। এজন্য নিয়মিত তদারকিরও দাবি জানান তারা। সেই সাথে অসাধু সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম্য দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং 10টি ICU শয্যা স্থাপনেরও দাবি ছাত্র জনতার। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বসির গ্লাস শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। দুর্ঘটনার হ্রাস টানা যাচ্ছে না সড়কে, প্রতি বছরই ছাড়িয়ে যাচ্ছে মৃত্যুর রেকর্ড। এক যুগেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড উন্নয়ন কাজ। এবং শীতে কাবু সারা দেশ, হাসপাতালে শিশু রোগীর ভিড়। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।